তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেন। তোমাদের নিশ্চয়ই গোল্ডবাগের ছেলে কথা তো মনেই থাকবে। গোল্ডবাগের ছেলে যাকে আমরা 2016 সালে প্রথমবার দেখেছিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনেতে এই ছোট্ট বাচ্চাটা। আর এখন প্রায় বলতে গেলে 8 বছর কেটে গেছে, 2016 থেকে 2024। আর এই ছোট বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে। আর তোমরা এখন তোমাদের স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোল্ডবাগের সেই ছোট্ট ছেলেটার ফটো। তো দেখছি যে 8 বছরে খুব তাড়াতাড়ি অনেক বড় হয়ে গেছে। আর একে দেখে একেবারে ইয়াং গোল্ডবাগের মতো লাগছে, কারণ গোল্ডবাগের যখন অল্প বয়স ছিল তখন গোল্ডবাগও কিন্তু এরকমই দেখতে ছিল। তো সময়ের সাথে সাথে কি তাড়াতাড়ি বড় হয়ে গেল গোল্ডবাগের সেই ছোট্ট ছেলেটি। কিন্তু এই ছেলেটি কি কোনোদিনও রেসলিং জগতে আসবে কি না সেটা তো জানি না। হয়তো তার বাবার মতো সে রেসলিং জগতে ডেবিউ করতে পারে, কিন্তু আপাতত সে এখন কলেজের ফুটবল নিয়ে ব্যস্ত। তো ভবিষ্যতে হয়তো আমরা একে রেসলিং জগতে দেখতে পেতে পারি। আর এর পরের দিন হচ্ছে Y6-এর সিস্টার অ্যাবিগেল, বা যাকে তোমরা নিকি ক্রস নামে চেনো। তো সেই নিকি ক্রস ডাব্লিউডাব্লিউর সাথে একটা নতুন ডিল সাইন করে নিয়েছে, যার মানে হলো এটা যে নিকি ক্রস এখন লম্বা সময়ের জন্য ডাব্লিউডাব্লিউতেই থাকবে। আর কালকে জেড কার্গিল ডাব্লিউডাব্লিউর একটা লাইভ ইভেন্টে ম্যাচ রেসেল করে। আর এটা জেনে আমি অবাক হলাম যে এই ম্যাচটা নাকি তার রেসলিং ক্যারিয়ারের 100তম ম্যাচ। তো জেড কার্গিলের রেসলিং ক্যারিয়ারের 100তম ম্যাচ, এখন গিয়ে সে ম্যাচ রেসেল করছে। তো এটা থেকে একটা জিনিস জানা যায় যে জেড কার্গিলের কিন্তু বেশি দিন হয়নি সে রেসলিং জগতে এসছে, কারণ অন্যান্য রেসলাররা তো এতদিনে অনেক বেশি ম্যাচ রেসেল করে নেয়, কিন্তু সেখানে জেড কার্গিলের মাত্র 100খানা ম্যাচই কমপ্লিট হয়েছে। আর এর মধ্যেই সে ডাব্লিউডাব্লিউতে এসে এত নাম করে নিয়েছে। আর এরপর আমাদের মামি রিয়া রিপ্লি তার সোশ্যাল মিডিয়াতে তার বেশ কিছু এরকম টাইপের ফটো পোস্ট করেছে। এখানে সে তার শরীরের ট্যাটুগুলো দেখাচ্ছে। আর এখানে সে কোনো রকম মেকআপ করে নেই, দেখতে পাচ্ছি মেকআপ ছাড়া তো বেশ সুন্দরই দেখতে লাগছে। আর ট্যাটু তো মানে যা দেখতে পাচ্ছি শরীরের কোনো জায়গা বাদ দেয়নি হয়তো ট্যাটু বানানোর জন্য। তো ট্যাটু আর্টিস্টের তো একেবারে খুব ভালো দিন কেটেছে। আর বলতে হবে আসল জীবন তো ট্যাটু আর্টিস্টরাই কাটিয়ে থাকে, কারণ এমন এমন জায়গায় ট্যাটু করে যেখানে সাধারণ মানুষ তো দেখতেও পাবে না। তো যাকে ওইসব কথা বাদ দেওয়া যাক। আর দেখতে গেলে রিয়া রিপ্লিকে কিন্তু বেশ সুন্দরই দেখতে, ডাব্লিউডাব্লিউ খালি রিয়া রিপ্লিকে ভূতনি বানিয়ে রাখে। আর এর পরে নিউজ হচ্ছে যে আমাদের জিন্দার মাহাল, বা যাকে আমরা এখন রাজ দেশি নামে চিনি, সে কি কোনোদিন AEW-তে যেতে পারে? তো এই বিষয়ে তাকেই প্রশ্ন করা হয়। তো জিন্দার মাহাল বলে যে সব কিছুই সম্ভব, হয়তো ভবিষ্যতে কোনো দিন তাকে AEW-তে দেখতে পাওয়া গেল। আর সে AEW-তে যেতে ইন্টারেস্টেডও আছে। তো এটার জন্য তো একদম রাস্তা একেবারে খোলা, আমরা জিন্দার মহলকে হয়তো ভবিষ্যতে AEW-তে দেখতে পেয়েও যাব। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে যখন জিন্দার মহল ডাব্লিউডাব্লিউতে ছিল তখন একবার টনি খানের সাথে জিন্দার মহলের টুইটারে ঝামেলা বেঁধেছিল। টনি খানকে জিন্দার মহল টুইটারে একবার ট্রোল করে দিয়েছিল। তো সেই কারণে টনি খান জিন্দার মহলকে নেবে কি না সে তো বলা যাচ্ছে না, কিন্তু জিন্দার মহলে তো ইন্টারেস্ট দেখাচ্ছে AEW-তে যাওয়ার জন্য। এবার যদি টনি খান রাজি হয়ে থাকে তো আমরা ভবিষ্যতে আমাদের মডার্ন ডে মহারাজা জিন্দার মাহালকেও AEW-তে দেখতে পেয়ে যাবো। আর তোমরা জাস্ট একবার এই ফটোটা দেখো, এই ফটোতে 4জন ব্যক্তি রয়েছে: কোডি রোজ, ড্যানিয়েল ব্রায়ান, অ্যালবার্টো ডেল রিও, আর হচ্ছে আমাদের ডলফ জিগলার। তো এই যে 4জন সুপারস্টার রয়েছে এরা 4টে কোম্পানিতেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। কোডি রোডস হচ্ছে ডাব্লিউডাব্লিউর আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, ড্যানিয়েল ব্রায়ান AEW ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, TNA-তে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে ডলফ জিগলার, আর AAA ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হচ্ছে অ্যালবার্টো ডেল রিও। তো আজ থেকে 11-12 বছর আগে এরা ডাব্লিউডাব্লিউতেই ছিল, আর এরা ডাব্লিউডাব্লিউর একেবারে জোকার ছিল। তখন কেউ ভাবতে পারেনি যে এরা এত বড় একটা জায়গায় যেতে পারবে। কোডি রোডস ডাব্লিউডাব্লিউতে ফিরে এসে তার যোগ্য সম্মানটা অর্জন করে। ড্যানিয়েল ব্রায়ানকে রেসেল করতে দেওয়া হচ্ছিল না ডাব্লিউডাব্লিউতে, সে AEW-তে গিয়ে আজকের ওয়ান অফ দ্য বেস্ট রেসলারের খেতাব জিতে নিয়েছে। আর এখানে ডলফ জিগলারের কী হাল হয়েছিল সে তো তোমরা জানোই। আর ডলফ জিগলার এখন বেশ বলতে হবে যে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। আর অ্যালবার্টো ডেল রিও, যে একেবারে রেসলিং জগৎ থেকে প্রায় হারিয়েই গিয়েছিল, সে আবার ধীরে ধীরে ফিরে আসছে। আর সে এখন একটা কোম্পানির মেন চ্যাম্পিয়নও হয়ে গেছে। এদেরকে দেখে একটা জিনিসই প্রমাণ হয় যে পরিশ্রম কখনো বৃথা যায় না, পরিশ্রম করতে থাকো, একদিন তোমার হাতে সাকসেস নিশ্চয়ই আসবে। আর আমাদের ড্রু ম্যাকিন্টায়ার সেই সমস্ত ফ্যান্সদের উদ্দেশ্যে কিছু বক্তব্য পেশ করেছে যারা CM পাঙ্ককে একদম গলা ফাটিয়ে সাপোর্ট করছে। তো ড্রু ম্যাকিন্টায়ার বলছে যে তোমরা জানো না তোমরা কি করছো, তোমরা তোমাদের নস্টালজিয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছ, কারণ জানি যে CM পাঙ্ক হচ্ছে সেই তোমাদের ছোটোবেলার চাইল্ডহুড হিরো, অনেক পুরনো রেসলার, তাই তোমাদের নস্টালজিয়ার সাথে জড়িয়ে আছে, তোমরা তাকেই বেশি সাপোর্ট করছো। কিন্তু তোমরা জানো না যে CM পাঙ্ক একেবারে অন্ধকার আচ্ছন্ন একজন মানুষ। CM পাঙ্ক কী করেছে আমরা তো এর আগেও জানি, তোমরা কিছুই দেখতে পাচ্ছ না রিয়ালিটি, তাই তোমরা CM পাঙ্ককেই সাপোর্ট করে যাচ্ছ অন্ধের মতো। তো তোমাদেরও কোনো দোষ নেই, তোমরা নিজেই জানো না তোমরা কী করছো, কিন্তু যখন জানতে পারবে অনেক দেরি হয়ে যাবে।
তো ড্রু ম্যাকিন্টায়ারের একটা জিনিস তো দেখে এখনকার যে স্টোরি লাইন চলছে এটা দেখে বোঝা মুশকিল যে ড্রু ম্যাকিন্টায়ার ফেস নাকি সিএম পাঙ্ক ফেস, কারণ মাঝে মাঝে তো আমার মনে হয় যে ড্রু ম্যাকিন্টায়ারেরই ফেস হওয়া উচিত ছিল, সিএম পাঙ্কই হিল, কারণ ড্রু ম্যাকিন্টায়ারকে দেখে খারাপ তো লাগে। আর যে ড্রু ম্যাকিন্টায়ারের সাথে যা যা জিনিস ঘটছে সেগুলো হিল সুপারস্টারের সাথে তো সাধারণত ঘটে না, যেভাবে সে অবহেলিত হচ্ছে। এবার র্যান্ডি অর্টন রিসেন্ট টাইমে তার একটা ইন্টারভিউতে এটা বলে যে যেমনটা তোমরা জানো যে আমার ব্যাকে প্রবলেম ছিল, আমাকে ব্যাক সার্জারি করাতে হয়, আর যার ফলে আমি 1 বছর ডাব্লিউডাব্লিউ রিং থেকে দূরে ছিলাম। তো এবারে রিকভার করে পুরোপুরি ফিরে আসার পর আমার এমনটা মনে হচ্ছে যে এখন আমি আমার ক্যারিয়ারের প্রাইম চেহারায় রয়েছি, মানে আমার শরীরে কোনো রকম প্রবলেম নেই, কোনো রকম রোগ জ্বালা কোনো রকম প্রবলেম কিচ্ছু নেই। আর দেখতে গেলে র্যান্ডি অর্টনের এটা শরীরের মানে ক্যারিয়ারের এটা বেস্ট ফিগার পেয়েছে বলতে হবে, আগের থেকে সাইজ অনেকটা গেন করেছে, এই বুড়ো বয়সেও 6 প্যাকওয়ালা বডি, আর তাকে সাইজেও বেশ বড় লাগছে, মানে পাওয়ারও বেড়েছে, সাইজও বেড়েছে। এরকম সাইজ আর শেপ র্যান্ডি অর্টনের এর আগে কখনো ছিল না, তো তার মতে এটা তার প্রাইম চেহারা চলছে। আর এর আগে র্যান্ডি অর্টন কখনো এত ভালো ফিল করেও নি। তো র্যান্ডি অর্টন যখন বলে দিয়েছে যে এটা তার একেবারে ক্যারিয়ারের প্রাইম সময়ের মতো তার লাগছে, ফিল হচ্ছে তার এটা একেবারে প্রাইম চেহারা, সে এর থেকে ভালো আর কখনো ফিল করেনি, তো ডাব্লিউডাব্লিউর উচিত এটা র্যান্ডি অর্টনকে প্রাইম র্যান্ডি অর্টনের মতো বুকও করা। তো র্যান্ডি অর্টনকে সেই আগে যেরকম ভালোভাবে বুক করতো সেরকমভাবেই যদি বুক করে তো বেশি ভালো হয়, চ্যাম্পিয়নশিপ দিয়ে দেওয়া হোক আর পুরনো লেজেন্ড কিলার র্যান্ডি অর্টনকে ফিরিয়ে আনা হোক, যেটা আমরা সকলেই দেখতে চাই, কারণ এখন নয় তো তাহলে কবেই বা করাবে। আর র্যান্ডি অর্টনের শরীর একদম ঠিক আছে, তার মানে এটা হলো যে কিছুদিন আগে পর্যন্ত যে পায়ে পট্টি বেঁধে রেখেছিল, দেখে মনে হচ্ছিল ইনজয়েড হয়ে গেছে, কাঁধে ব্যথা, মাথায় ব্যথা, পায়ে ব্যথা, এগুলো সব কিছুই নাটক ছিল। ডাব্লিউডাব্লিউ জবরদস্তি র্যান্ডি অর্টনকে ইনজয়েড দেখাচ্ছিল যাতে র্যান্ডি অর্টনকে একটু উইক লাগে, ওগুলো সবই ছিল ডাব্লিউডাব্লিউর নাটক। আর এবারে দেখতে হবে যে ব্যাশ ইন বার্লিনেতে ডাব্লিউডাব্লিউ আমাদের প্রাইম র্যান্ডি অর্টনকে প্রাইম র্যান্ডি অর্টনের মতো বুক করে কিনা, সে 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় কিনা। এবারে এমন কিছু পসিবিলিটির কথা বলবো যেগুলো আমরা ব্যাশ ইন বার্লিনেতে হয়তো দেখতে পেলেও পেতে পারি। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গান্থার লুডভিগ কাইজারের সাহায্য নিয়ে চিটিং করে র্যান্ডি অর্টনকে হারাবে। তো এইটা কেন হবে? এটা হওয়ার কারণ হচ্ছে যে দেখো, এক তো গান্থারের জেতার চান্স খুবই বেশি, মনে তো হয় না যে ডাব্লিউডাব্লিউ গান্থারকে হারাবে, তার মানে হচ্ছে যে র্যান্ডি অর্টন হারবে। আর র্যান্ডি অর্টনকে আবার হারিয়ে দেওয়া এটা খুবই বাজে জিনিস হবে, মানে খুবই তার ক্যারেক্টারের জন্য একদমই ভালো হবে না। ম্যাচ তো সে জিতছেই না, আর যদি আবার হেরে যায় তাহলে খুবই খারাপ জিনিস। আর এক তো গান্থারের ওপরে, গান্থারের সাথে ম্যাচ, আবার ম্যাচও হেরে যাবে। তো হচ্ছে যে ক্লিনভাবে হারার থেকে যদি চিটিং করে হারানো হয় তাহলে পরে বলতে তো পারবে যে আমাকে চিটিং করে হারানো হয়েছে, তো এই একটা জায়গা হতে পারে। কিন্তু অপরদিকে ভেবে দেখতে গেলে যে ব্যাপারটা হচ্ছে যে গান্থার এমন একজন হিল যে হিল হওয়ার সাথেও কিন্তু চিটিং করে না। আমি তো গান্থারকে খুব একটা চিটিং করতে দেখিনি, প্রায় বলতে গেলে একেবারেই দেখিনি গান্থারকে চিটিং করতে। তার কাছে ইম্পিরিয়াম ছিল, কিন্তু সেই ইম্পিরিয়ামের সাহায্য একবারও নেয়নি তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ রিটেন করার জন্য, আর এখনও সে চিটিং করবে বলে তো মনে হয় না। তো আপাতত এই একটা সম্ভাবনা আছে যে লুডভিগ কাইজার হয়তো এসে র্যান্ডি অর্টনকে ম্যাচটা কস্ট করাতে পারে। এরপরে যেটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ব্যাশ ইন বার্লিনেতে ডেমান প্রিস্ট আর রিয়া রিপ্লি ভার্সেস লিভ মর্গান আর ডমডমের যে মিক্সড ট্যাগ টিম ম্যাচটা রয়েছে, সেখানে তো আমরা জানি যে ডেমান প্রিস্ট আর রিয়া রিপ্লি জিতবে, কারণ এদের সবেমাত্র ফেস টার্ন হয়েছে, ডাব্লিউডাব্লিউদেরকে ভালোভাবে বুকও করে, আর এরা যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে সেটা খুবই খারাপ দেখায়, ক্যারেক্টারের জন্য এদের একদম ভালো হবে না। তো এখানে তো আমরা জানি যেখানে রিয়া রিপ্লি আর ডেমান প্রিস্ট তাদের বদলা নেবে, মামি এখানে ডমডমকেও রিপটাইড লাগাবে, ঠেঙাবে, আমাদের দেখে সেটা খুবই ভালো লাগবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি এমনটা হয় যে ফিন বেলার, তারপরে জেডি ম্যাকডোনা আর কার্লিটো এসে ইন্টারফেয়ার করলো, আর যার ফলে এই ম্যাচটা ডেমান প্রিস্ট আর রিয়া রিপ্লি হেরে গেল, তো এইটা একটা জিনিস আছে যেটা হতে পারে। এটা হতে তো কেউই দেখতে চায় না, কিন্তু বলা যায় না ডাব্লিউডাব্লিউ হয়তো এই জিনিসটা করে দিতে পারে। আর রিয়া রিপ্লি আর ডেমান প্রিস্ট হেরে যাওয়া এটা খুবই বড় একটা জিনিস হবে, কারণ তারা এখন হেরে যাওয়া অ্যাফোর্ড করতে পারে না, তাদের ক্যারেক্টারের জন্য খুব একটা ঠিক হবে না। তো এই একটা সম্ভাবনা আছে যেটা আমরা এই ম্যাচে দেখতে পেলেও পেতে পারি, আর এটা খুবই শকিং হবে যদি ডেমান প্রিস্ট আর রিয়া রিপ্লি এই ম্যাচটা হেরে যায়। এরপরের যে সম্ভাবনাটা আছে সেটা হচ্ছে যে এই ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচে আমরা হয়তো এজে লির রিটার্ন দেখতে পাবো, আর এজে লি হয়তো এসে সিএম পাঙ্ককে সাহায্য করবে ড্রু ম্যাকিন্টায়ারের এগেনস্টে জিততে। তো এজেলির রিটার্ন হিসাবে আমরা অনেক নিউজ পেয়েছি, সিএম পাঙ্ক তো এজেলিকে মারানোর জন্য উঠে পড়ে লেগেছে যে চলো ডাব্লিউডাব্লিউতে ফিরে চলো, কিন্তু এজেলি কোনো রকম ভ্রুক্ষেপ দেখাচ্ছে না, তার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু বলা যায় না, হয়তো এজেলি চলেও আসতে পারে আর এখানে সিএম পাঙ্ককে জিততে সাহায্য করতে পারে, কারণ যেহেতু সামার স্ল্যামের ম্যাচটা ড্রু ম্যাকিন্টায়ার জিতে গেছে, তাই এই ম্যাচটা সিএম পাঙ্কের জেতার চান্স অনেক বেশি।
তো একটা ড্রু ম্যাকিন্টায়ার জিতবে, একটা সিএম পাঙ্ক জিতবে, আর এদের মধ্যে ফাইনাল ম্যাচটা ব্যাড ব্লাডে হবে। তো এইটাই সম্ভাবনা বেশি, তাই এখানে আমার মনে হচ্ছে সিএম পাঙ্কেরই জেতার চান্স বেশি আছে। আর সিএম পাঙ্ককে তার বউ এজেলি সাহায্য করতে পারে, বা এমনটা হতে পারে যে সিএম পাঙ্ক একেবারে বীরত্ব দেখিয়ে একেবারে ক্লিনভাবে ড্রু ম্যাকিন্টায়ারকে হারিয়ে দিল। তো এই ম্যাচের এইরকম একটা সম্ভাবনা থাকতে পারে। আর সবার লাস্টে কথা বলবো কোডি ভার্সেস কেভিন ওমেন্সের ম্যাচে। এখানে টাইটেল চেঞ্জ তো একদমই হবে না, এখানে কোডি তার টাইটেল সাকসেসফুলি রিটার্ন করে নেবে। কেভিন ওমেন্সের হিল টার্নও আমার মনে হয় না হবে, শুধুমাত্র লোক দেখানো ওটা। এত তাড়াতাড়ি তো কেভিন ওমেন্সের হিল টার্ন হয়তো হবে না। তো যেটা হলো যে এখানে আমরা যেমনটা জানি যে ব্লাড লাইনের কোনো রকম ম্যাচ বুক নেই, কিন্তু ব্লাড লাইনের সাথে কোডি রোডসের ঝামেলা আছে। আর আমাদের সোলো ভাই তো বলে দিয়েছে যে সে কোডি রোডসের থেকে টাইটেল নিয়ে তারপর মানবে। তো দেখা গেল যে এখানে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর বা ম্যাচ চলাকালীনই হয়তো ব্লাড লাইন পুরো এসে অ্যাট্যাক করে দিল কোডি রোডস আর কেভিন ওমেন্সের ওপরে। এবারে কি হলো যে কোডি রোডসকে বাঁচানোর জন্য আমরা দেখতে পেলাম যে রোমানের রিটার্ন হলো, রোমানের থিম সং প্লে হলো, রোমান এলো। আর রোমান একা এলো না, বরং তার সাথে সে ব্লাড লাইনের একটা নতুন মেম্বার নিয়ে এলো, কিন্তু সেই মেম্বারটা রোমানের টিমের। মানে এটা হতে পারে জিমি উসোর রিটার্ন, জিমি উসোকে নিয়ে আসতে পারে, বা এমনটা হতে পারে যে রোমান এখানে নতুন একটা ব্লাড লাইনের মেম্বারকে নিয়ে এলো, যে হতে পারে জিলা ফাটু বা কাইজার সিকোবা, যাকে তোমরা হিকালিও নামেও চেনো। তো হিকালিওকে তো ডাব্লিউডাব্লিউ অলরেডি সাইন করে রেখেছে, শুধু ভালোভাবে তার ডেবিউ করাটা বাকি আছে। আর যেভাবে দেখছি যে ব্লাড লাইন 2.0 মানে সোলোর ব্লাড লাইনের যত মেম্বার বেড়ে গেছে, তো আমার মনে হচ্ছে হিকালিও হয়তো রোমানের টিমেতেই জয়েন করতে পারে। তো এমনটাও হতে পারে যে রোমান জেন্স, জিমি উসো, জিলা ফাটু বা হিকালিওর মধ্যে কোনো একজনকে নিয়ে চলে এলো এই ব্যাসিন বার্লিনেতে। কারণ ব্যাসিন বার্লিনটা একেবারেই বলতে গেলে খুবই বেকার বুকিং হয়েছে, কারণ ম্যাচের প্রতি তাদের মানে মানুষের তো তেমন একটা ইন্টারেস্ট নেই। যদি ব্যাসিন বার্লিনকে বড় বানাতে হয়, তাহলে যদি রোমানের রিটার্ন যদি করিয়ে দেয়, তাহলে ব্যাসিন বার্লিনটা এমনিতেই বড় হয়ে যাবে। তো এমন একটা সম্ভাবনাও রয়েছে যে রোমানের রিটার্ন হতে পারে। আর একটা সম্ভাবনা অনেক বেশি রয়েছে, আর সেটা হচ্ছে এজে স্টাইলসের রিটার্ন। তো আমরা যেমনটা আশা করে আছি যে এজে স্টাইলস হয়তো ব্যাসিন বার্লিনেতে রিটার্ন করবে, আর এমনটা নিউজ এসেছিল যে এজে স্টাইলসের রিটার্ন আমরা ব্যাসিন বার্লিনেতে দেখতে পেয়েও যাব। আর তাছাড়া জার্মানির ট্যুরে তো এজে স্টাইলস ডাব্লিউডাব্লিউর সাথেই ট্রাভেল করছে, আমরা দেখেছি তাকে লাইভ ইভেন্টে রেসেল করতে। তো এজে স্টাইলসের রিটার্নের চান্স ব্যাসিন বার্লিনেতে অনেক বেশি রয়েছে। তো ব্যাসিন বার্লিনকে যদি বড় একটা শো বানাতে হয়, কারণ ব্যাসিন বার্লিনের যা অবস্থা, কারোর তো কোনো ইন্টারেস্ট নেই, আর আমার তো দেখার একদম ইচ্ছা নেই। আমি শুধুমাত্র র্যান্ডি অর্টনের জন্যই শোটা দেখব। তো ব্যাসিন বার্লিনকে যদি একটু বড় আর ভালো বানাতে হয়, তাহলে হয় এজে স্টাইলসের রিটার্ন করাও, নয়তো রোমানের রিটার্ন করাও, ব্লাড লাইনে একটা নতুন মেম্বার অ্যাড করাও, আর নাহলে র্যান্ডি অর্টনকে 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানিয়ে দাও। তো এই কয়েকটা জিনিস আছে যেগুলো করেই হয়তো ব্যাসিন বার্লিনকে একটু ভালো বানানো যায়। আর তাছাড়া দেখতে গেলে ডাব্লিউডাব্লিউর এটা প্রথম জার্মানির প্রিমিয়াম লাইভ ইভেন্ট, আর সেটা এত বিচ্ছিরি হবে সেটা তো ঠিক দেখায় না। তাই এই যে কটা জিনিস বললাম এর মধ্যে যে কোনো একটাও যদি হয়ে যায়, তাও ব্যাসিন বার্লিনটা একটু স্পেশাল হয়ে যায়। তো আপাতত এইরকমই দেখতে পাচ্ছি। তো কী হবে সে তো আমরা কালকের রাতেবেলায় দেখতে পাবো। তো চলো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানো। নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউ নিউজ ভিডিওতে।